আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। প্রথমে আমি মূলাগুলোকে কেটে পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়েছি হলুদ আর লাল মরিচের গুঁড়ো, লবণ। এর মধ্যে আমি কুমড়াগুলো আগে থাকতে পরিষ্কার করে নিয়েছি। কুমড়াগুলোকে আমি হলুদ মরিচ দিয়ে 10 থেকে 5 মিনিটের মতো মেখে রেখে দিব। এতে করে কুমড়ার ভিতরে মশলা ঢুকবে আর কুমড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর হাতে যদি আপনাদের সময় না থাকে তাহলে সাথে সাথে মেখে ভেজে নিতে পারেন। এবার আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা আমি গরম করে নেব। আর আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি মেখে রাখা সেই কুমড়োগুলোকে একটা একটা করে দিয়ে নিব। আর নতুন রাঁধুনিকে বলছি, যখন আপনারা এখানে কুমড়ার মধ্যে দিবেন তখন সাবধানে দিবেন, তা না হলে কিন্তু তেল ছিটে আসবেন। আর কুমড়াগুলো ঢাকনাতে আমি ঢেকে দিব না, এভাবে আমি রান্না করব, কারণ কুমড়া সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। আর দেখেন সরিষার তেল দেওয়ার কারণে কত ফেনা উঠেছে, দেখেন আমার প্যানটা উপরে উঠে যাচ্ছে। একটা পাশ হয়ে যাওয়ার পর আমি আবার উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা আমি এরকম একটু কালার করে ভেজে নিব। আর কুমড়াগুলো এরকম কালার করে ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে। আপনারা চাইলে হালকা কালার করেও ভেজে নিতে পারেন। আর অনেক দিন ধরে আমার কুমড়া খাওয়া হচ্ছে না, তাই আজ এভাবে ভেজে নিয়ে খাবো বলে তৈরি করেছি। আপনারা চাইলে সাথে কিছু শুকনো মরিচও ভেজে নিতে পারেন। আমি অন্য একটা চুলায় সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তরকারি রান্না করতে কী ধরনের মশলা লাগে সেটা তো আপনারা জানেনই, সেটা আর আমি বললাম না। কেউ মরিচের গুঁড়াটা একটু বেশি খান, কেউ কম খান, কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, এরকমই তরকারির মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি আগে থাকতে যে মূলাটা ভাপ দিয়ে রেখেছি তা দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে মশলার সাথে মূলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে, এটা কিন্তু আমি সব ভিডিওতেই বলি আপনাদেরকে। আর মূলা ভাপ দেওয়া নেওয়ার কারণে মূলার মধ্যে যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা দেখবেন কম বলবে, আর মূলাটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। আর যেহেতু মূলাগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, তাই আমি আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এভাবে আমি মূলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আপনারা কতটুকু তরকারিতে ঝোল খাবেন তা বুঝে এখানে অ্যাড করে নিলেই হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অন্য চুলাতে আমি মাছ ভেজে নিব। আমি এখানে রুই মাছ নিয়েছি। ফুটে ওঠার পর পানিটা আমি বেশ কিছুক্ষণ রান্না করেছি। তারপরে এর মধ্যে যে মাছটা আগে থাকতে ভেজে রেখেছি তা আমি একটা একটা করে দিয়ে দিব। আর মূলা তরকারি এর চেয়ে বেশি ঝোলটা আমি শুকাবো না। আর মূলা তরকারিতে সবসময় হলুদের পরিমাণটা কম দিবেন, দেখবেন মূলা তরকারি খেতে ভালো লাগবে। সাথে ঝালটা একটু বেশি দিবেন। সবগুলো মাছ দেওয়ার পর আমি 1-2 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর মাছগুলোকে আমি উল্টে দেবো, কারণ আমি মাছগুলো কিন্তু কড়া করে ভাজি নিয়ে হালকা ভাজা করেছি। আর দেখেন আমার মূলা তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করছে, তাই না? উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আর আমার ধনিয়া পাতাগুলো আজকের নয়, কালকে কেটে আমি ফ্রিজে রেখেছিলাম, তাই এরকম হয়েছে। ধনিয়া পাতাগুলো দেওয়ার পর আমি বেশিক্ষণ আর রাখবো না, 1 মিনিটের মতো রেখে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে, ঝোলের পরিমাণ এবং সব ঠিক আছে। এবার আমি নামিয়ে নেব। এগুলো হলো লাল শাক। লাল শাক তো সবাই কম বেশ আমরা চিনি, আর লাল শাক অনেকেরই প্রিয়। আজ আমি লাল শাক দিয়ে একটু অন্য রকমের রান্না করে আপনাদের দেখাবো। সেই জন্য আমি শাকগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি। দেখেন আমার লাল শাকটা পানি ছেড়েছে। আর পেঁয়াজগুলো এর মধ্যে দেওয়ার কারণে অনেকটাই নরম হয়ে যাবে। শাক আর পেঁয়াজ দুটোটাই আমার দেখেন অনেক নরম হয়ে গেছে এবং পানিও ছেড়েছে। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়ার কারণে দেখেন শাকগুলো উপরে ভেসে যায়, আর পানিগুলো দেখেন কত লাল টকটকে হয়ে গেছে। লাল শাক তো সেজন্য পানিও লাল দেখেন। যাই হোক, এর মধ্যে আমি জলপাই দিব 2টা। আপনারা কতটুকু টক খাবেন তা বুঝে এখানে জলপাইটা অ্যাড করে নিলেই হবে। আমার জলপাই দুটো অনেক টক ছিল, তাই আমি এখানে 2টাই দিয়েছি। তারপর একটা চটার সাহায্যে আমি নেড়ে দিচ্ছি, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবে আমি পানিগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেবে। এতে করে পানিটা অনেকটা শুকিয়ে যাবে, ডালটা খেতেও কিন্তু অনেক মজা হবে। আর এখানে আমি অন্য একটা চুলার মধ্যে কিছু রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি 3-4টার মতো। আপনারা চাইলে আরও পরিমাণে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন শুকনা মরিচটা। ঝালটা কতটুকু খাবেন তা বুঝে এখানে শুকনা মরিচটা অ্যাড করে নিলেই হবে। তারপর আমি ব্রাউন কালার করে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচগুলো ভেজে নিব।
আর শাকটাকে বাগার দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন। এবার আমি বারবার উঠিয়ে চেক করে নিচ্ছি পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়েছে কিনা। দেখেন আমার ব্রাউন কালার হয়ে এসেছে। আর কিন্তু টক ডালটাকে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে ঘুটি নিয়েছি। তারপরে যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর একটা চটার সাহায্যে আমি এভাবে নেড়ে তেল পেঁয়াজ মরিচ সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই টক ডালটা খেতে খুবই কিন্তু মজা। আমাদের ঢাকা শহরে এই লাল শাক বলতে একটা শাক পাওয়া যায়, আর একটা আমাদের গ্রাম দেশে পাওয়া যায় ঢুলা শাক। ওটা সাধারণত খুব কমই পাওয়া যায়, শীতের দিন আসলে অনেক তখন হয়তো মাঝে মাঝে পাওয়া যায়। কিন্তু আমি সেই ঢুলা শাকটা পাইনি বলে আজ লাল শাক দিয়ে আপনাদেরকে টকটা রান্না করে দেখালাম। ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। একবার হলে আপনারা খেয়ে দেখেন আমি যেভাবে রান্না করেছি এভাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকেন।